হ্যালো বন্ধুগণ, আজকে তাহলে আমি টেন্সের পার্ট 2 নিয়ে এসেছি। ঠিক আছে, এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে চর্চা করব। ওকে, আচ্ছা, চলো বেশি কথা এক্সট্রা কথা না বলে ডাইরেক্ট পয়েন্টে আসি, তাই না? দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের আরেক নাম হচ্ছে প্রেজেন্ট ইমপারফেক্ট। প্রেজেন্ট ইমপারফেক্ট, আইএম, হ্যাঁ, ইমপারফেক্ট বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বলা হয়। তিনটা নাম আছে, কিন্তু আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস নামটাই বেশি করে চর্চায় থাকে, তাই তো? যাক, দেখো এখানে কন্টিনিউয়াস এর নাম দিয়ে তুমি বুঝতে পারবে যে টেন্সের ভিতরে কি পড়তে হবে। কন্টিনিউয়াস মানে কন্টিনিউ, কোনো কাজ যেটা চলছে, কন্টিনিউ থাকছে, সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্টে চলবে, যদি প্রেজেন্টে সেই কাজটা কন্টিনিউ থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি পাস্টে সেই কাজটা কন্টিনিউ ছিল তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সেই ফিউচারে কন্টিনিউ থাকবে তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কিন্তু বুঝতে পারলে? তার মানে কন্টিনিউয়াস মানে হচ্ছে কাজটা রানিং থাকবে। কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে এটা জানা থাকবে না, এটা তুমি জানতেই পারবে না, শুধু কাজটা চলবে, দ্যাটস ইট। ওকে, তাহলে এবার এর পরিচয় দেখে নিতে পারো। এই টেন্সের বাক্য দ্বারা বোঝায় যে কোনো কাজ এখনই করা হচ্ছে, এখনই করা হচ্ছে। বেশি কিছু লিখলাম না, আরো অনেক কিছু লেখা যায় না, যেটা দরকার যেটা দিয়ে সবকিছু হবে বাস লিখে দিলাম। তাহলে কি লিখলাম? যে কাজটা এখন চলছে বা এখন করা হচ্ছে বা এখন হচ্ছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে টেন্স পড়েছিলাম আমরা, কি ছিল? পার্ট 1 এ সিম্পল প্রেজেন্ট, তার মানে কি ছিল? অভ্যাস, কোনো কাজ করার অভ্যাস বোঝাইতো। যেমন আমি ভাত খাই, খাই মানে এখন খাচ্ছি না, খাই রেগুলার বেসিসে, একটা অভ্যাস, প্রতিদিন হয়। কিন্তু এখানে কি হবে? আমি ভাত খাচ্ছি, প্রেজেন্ট ইনডেফিনিট কি ছিল? আমি ভাত খাই, অভ্যাস। এবার এটা যদি আমি কন্টিনিউ করে দিই তাহলে কি হবে? আমি ভাত খাচ্ছি, মানে কাজটা এখনই চলে যেতে হবে, দ্যাটস ইট। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, রুল দেখে নেব এবার। আচ্ছা, এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ রুল। হ্যাঁ, এখানে অ্যাফার্মেটিভ লিখে নাও। এটা অ্যাফার্মেটিভ, এ ডবল এফ আই আর এম এ টি আই ভি ই, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বুঝলি তো? হেবাচক বাক্য, যেখানে কাজটি হবে, ঠিক আছে, কাজটা চলবে। যদি কাজ হয় তাহলে অ্যাফার্মেটিভ, যদি কাজ না হয় তাহলে নেগেটিভ। প্রশ্ন করলে ইন্টারোগেটিভ। এই তিন প্রকারের বাক্য তোমরা করি। এর আগেটা যদি ভিডিও খুব দেখে থাকো, ভালো তুমি বুঝে থাকো, এখানে কোনো অসুবিধা হবে না। ওকে, অবশ্যই এর আগে ভিডিওটা একটু বড় হয়েছে, কারণ এখানে আমি একদম ধরে ধরে করিয়েছি, কারণ ফার্স্ট ভিডিও ছিল ওইটা। টেন্সে যদি প্রথম ভিডিও ভালো মতো বুঝতে পারো সিম্পল প্রেজেন্ট, তাহলে এগুলো কিছুই নাই, এটা খুব সহজে বুঝতে পারবে। তাই আমি বারবার রিকোয়েস্ট করব, সিম্পল প্রেজেন্টের ফার্স্ট পার্ট 1টা অবশ্যই দেখো। ঠিক আছে, দেখো তাহলে এই টেন্স দ্বারা কি বোঝাবে? কাজটা চলছে, এইটুকু মাথায় রাখো। রুল, সাবজেক্ট দেব, প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব। এখানে হেল্পিং কি আছে? এমিটার। এর আগের টেন্সে কি ছিল? সিম্পল প্রেজেন্টে ডু বা ডাস, কি ছিল? ডু বা ডাস ছিল। সুন্দর করে বলেছি। তাহলে এখানে কি ডু ডাস আসলো? আমি কি বলেছিলাম? প্রত্যেক টেন্সে তার নিজস্ব সাহায্যকারী ক্রিয়া থাকবে। এই সাহায্যকারী ক্রিয়া দেখেই তো তুমি বুঝতে পারবে যে এই বাক্যটা কোন টেন্সের আছে। ওকে, তাহলে এমিটার দেখে কি বলবে? সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ডু বা ডাস থাকে তাহলে সিম্পল প্রেজেন্ট হবে, তাই কি না? আচ্ছা, কিন্তু এমিটার সঙ্গে সঙ্গে ভার্বনের সঙ্গে আইএনজি হতে হবে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। না হলে এমনি সিম্পল, শুধু এমনি প্রেজেন্ট টেন্সই বলা হবে, সিম্পল সেন্টেন্স বলা হবে। যদি বলি রান ইজ এ বয়, রান একজন ছেলে, ওটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? হবে না, কারণ রান ইজ এর পরে ভার্বের সঙ্গে আইএনজি নাই তো। একটা ভার্ব লাগবে, একটা কাজ হতে হবে এখানে। যদি কাজ হয়, সাবজেক্ট যদি কোনো কাজ করে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে বা পাস্ট কন্টিনিউয়াস হবে, টেন্সের ভিতরে পড়বে। আদারওয়াইজ ওটা সিম্পল, আমরা শুধু কি বলবো? প্রেজেন্ট টেন্স বলবো, এটা সিম্পল সেন্টেন্সের মধ্যে। ঠিক, তাই এমিটার দেখেই ভাববা না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখতে হবে যে এমিটার পরে ভার্বের সঙ্গে আইএনজি আছে কিনা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ভার্বের সঙ্গে আইএনজি বুঝতে পারলা? ভার্ব গো, আইএনজি কি হবে? গোইং, ডু, ডুইং, রাইট, রাইটিং, ইট, ইটিং, আইএনজি।
এর আগে সিম্পল প্রেজেন্টে কি ছিল, ভার্বের সঙ্গে এস বাই এস ছিল, তাই না? ডু থাকলে ডাজ, রাইট থাকলে রাইটস, ইট থাকলে ইটস, মেক থাকলে মেক্স, ছিল না? এখানে এস বাই এস না হয় কি হবে, আইএনজি। তারপরে অবজেক্ট জানোই, সাবজেক্ট মানে যে কাজ করবে, আর অবজেক্ট মানে যে কাজটা করা হলো তার যে প্রভাবটা যার উপরে পড়বে সে অবজেক্ট। আর আমি এটা সিম্পল ওয়েতে কি বলছিলাম, জাস্ট এটা মনে রাখার জন্য, যে কাজ করবে সে সাবজেক্ট, যে করবে না সে অবজেক্ট। যে কাজ করবে তাকে সাবজেক্ট ঘরে লিখবা, যে করবে না তাকে অবজেক্ট ঘরে লিখবা, সিম্পল। এবার এই মিটার কোথায় বসবে, এখানে তিনটা সাহায্যকারী ক্রিয়া আছে, কোথায় বসবে? তো সাবজেক্ট যদি আই থাকে আমরা এম ইউজ করব, আই এর সঙ্গে এম ইউজ করব। এবার আই কে বাদ দিয়ে যদি সাবজেক্ট সংখ্যায় একজন হয় তাহলে আমরা ইজ দিব। সে একজন ছেলে, একজন মেয়ে, একজন যে কোনো জিনিস যদি সংখ্যায় একজন হয় সাবজেক্ট তাহলে ইজ দেব। তাই লেখা হচ্ছে হি, সি, ইট বা নেম, একটা নাম হলে ইজ দিব। কিন্তু যদি একের বেশি নাম হয়ে যায় নেমস, তাহলে কি বসবে, আর। মানে বলার মানে কি হচ্ছে, যদি সাবজেক্ট প্লুরাল ফর্ম হয়, প্লুরাল মানে একের বেশি, তাহলে আর। একজন হলে ইট, একের বেশি হলে আর এম শুধু আই এর জন্য, ওকে, ম্যাড ফর ইচ আদার, তারা এক অপরের জন্য বলতে। চলো এটা বুঝতে পারলাম। এবার ভাগ করতে বুঝতে পারবো আমরা। আমরা ফুটবল খেলতে যাচ্ছি, সাবজেক্ট কি আছে দেখো, কে যাচ্ছে ফুটবল খেলতে, আমরা। আমরা ইংলিশ কি হবে, উই। চলো হয়ে গেল, সাবজেক্ট শেষ। এবার এমিটার কি বসবে, এমিটারের মধ্যে দেখো উই এর সঙ্গে কি বসবে, উই এর সঙ্গে এই যে উই এর সঙ্গে কি বসবে, আর। আমরা কে বেশি তাই আর বসলো। এবার ভার্বের সঙ্গে আজকে যাচ্ছি, যাওয়া, গো, এখানে আইএনজি দিয়ে দাও, উই আর গোয়িং। যদি আরো কোনো কাজ থাকে তাহলে টিও টু দিয়ে লাগাই দিব, টু দিয়ে কিন্তু ওইখানে আইএনজি দিবা না। যদি দুটো ভাব থাকে যে কাজটা প্রথমে হবে সেখানে আইএনজি হবে, তারপর টু দিয়ে ওকে এমনি মূল অবস্থায় লিখবা, ভার্ব ওয়ান, ওখানে কোনো আইএনজি কিছু বসবে না। যেমন এর আগে টেন্সে কি ছিল, প্রথম ভার্বের সঙ্গে এস বাই এস বসতো না, যদি সাবজেক্ট থার্ড পারসন থাকতো সিম্পল প্রেজেন্টে, কিন্তু টু এর পরে যে ভাব বসতো এখানে কেস দিতাম না। টু এর পরে ভার্বের সঙ্গে কোনো এস বাই এস, আইএনজি, ভার্ব টু, ভার্ব থ্রি কিচ্ছু হবে না, একদম নর্মাল ভার্ব ওয়ানে বসবে, ওকে। সো উই আর গোয়িং, আমরা যাচ্ছি কোথায়, ফুটবল খেলতে। আচ্ছা এখানে আছে তো খেলা, যাওয়া একটা ভার্ব, খেলা একটা ভার্ব। তো যাওয়াটা প্রথমে হচ্ছে আইএনজি, তারপরে টু দিলাম, তারপরে খেলা ইংলিশ কি লিখবো, প্লে। উই আর গোয়িং টু প্লে, আমরা খেলতে যাচ্ছি। কি খেলতে যাচ্ছ, ফুটবল, এটা হচ্ছে অবজেক্ট। কত সিম্পল দেখো। জাস্ট যেহেতু এর আগে ভিডিও প্রায় ক্লিয়ার করে দিয়েছি, সুন্দর করে সময় নিয়ে বুঝাইছি, তাই এখানে আমাদের বেশি সময় নিতে হচ্ছে না, দিতে হচ্ছে না, ইজিলি বুঝে যাচ্ছ। নেক্সট, সে বাজার থেকে আসছে, মানে আসছে মানে এখনো আসছে, রাস্তায় আছে, মানে চলতেছে এখনো। সে সাবজেক্ট আমি হি লিখলাম, যদি মেয়ে থাকে তাহলে সি হবে, হি বা সি। এবার সাবজেক্টের উপরে কি চাইছে দেখো, রুল এম ইজ আর, তাহলে হি সি থাকলে কি বসে, ইজ, কারণ হি বা সি সংখ্যা একজনই হয়, সে মানে একজন, হি ইজ। এবার কি আছে, ভার্বের সঙ্গে কি আছে, আসছে, আসা ইংলিশ কি হয়, কম, সিও এম ই হয়, কিন্তু যখনই আইএনজি যুক্ত করবে লাস্টে ইটা সরে যায়, এটাও একটা নিয়ম আছে, ঠিক আছে, কখন সরবে। সো হি সি বা হি ইজ কামিং, সি ইজ কামিং, কোথা থেকে, বাজার থেকে। দেখো বাজারের জায়গার নাম, বাজার থেকে আসছে, তার মানে কি বাজার থেকে সে আলাদা হচ্ছে না বাজারে যাচ্ছে, সে বাজারে পৌঁছাবে না বাজার ছাড়ছে, থেকে মানে তো ছাড়ছে, ছাড়লে কি ইউজ করবো আমরা, ফ্রম দ্য মার্কেট। এখানে দ দিতে পারো না, দ দিলে নির্দিষ্ট করে দাও, ওই বাজারটা তোমার জানা, সবসময় এখানে যাও আসো আর কি, এটাই নির্দিষ্ট করে দেওয়া। দ না দিলে চলবে, হি ইজ কামিং ফ্রম মার্কেট, তাও রাইট, হি ইজ কামিং ফ্রম দ্য মার্কেট, দেন অলসো ওকে। চলো নেক্সট, মুকেশ মিথ্যা বলছে। আচ্ছা মুকেশ মিথ্যা বলছে, সাবজেক্ট কি আছে, মুকেশ, মুকেশ। এবার হেল্পিং ভার্ব কি বসবে, মুকেশ নাম আছে, এই যে নাম, নেম আর নেমস, নেম মানে একটা, নেম থেকে বেশি, একটা নাম মানে ইজ দিব, মুকেশ ইজ। বললা ইংলিশ টেল, টেলের সঙ্গে আইএনজি দিয়ে দাও, মুকেশ ইজ কি হবে, টেলিং, মুকেশ ইজ কি, টেলিং, মিথ্যা, আ লাই, এলাই, মুকেশ ইজ টেলিং এ লাই, শুনেছো অনেকবার। চলো এটা অবজেক্ট। এবার নেক্সট,
আমি আমার ভাইয়ের অপেক্ষা করছি, আমি আমার ভাইয়ের অপেক্ষা করছি। সাবজেক্ট কি আছে? আমি। আমি ইংলিশ, আমি ইংলিশ কি হবে? আই। আই এর সঙ্গে কি বসবে? এম। আই এম। এটা আমি আমার মন থেকে দিচ্ছি না। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাফার্মেটিভ এর হচ্ছে সাবজেক্ট এম ইজ আর, তাই সাবজেক্ট দেওয়ার পরে এম ইজ আর হেল্পিং ভার্ব বসছে। ওকে, আই এম। আচ্ছা, ভার্ব আছে না, ভার্ব কি আছে? আমি আমার ভাইয়ের অপেক্ষা করছি। এই যে অপেক্ষা করা, ডাব্লিউ এ আই টি, আই দিতে হবে, আই এন জি। আই এম ওয়েটিং, কি লিখলাম? দেখো পরিষ্কার ভাবে লিখে দিচ্ছি, আই এম ওয়েটিং। ওকে, আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করছি। কার অপেক্ষা করতেছি? আই এম ওয়েটিং আমার ভাইয়ের, মানে আমার ভাইয়ের মানে আমার ভাইয়ের জন্য। সো আই এম ওয়েটিং ফর মাই, ফর জানোই তোমরা, আই এম ওয়েটিং ফর মাই, যেহেতু আমি অপেক্ষা করছি তো আমি, তখন আমার জন্য মাই হবে। এখানে আমরা হতাম উই, তখন আমরা আমাদের জন্য তখন আওয়ার হইতো। আই থাকলে মাই, উই থাকলে আওয়ার, হি থাকলে হিজ, সি থাকলে হার, দে থাকলে দেয়ার। এগুলো তো মুখস্থ রাখতে হবে, সব পার্সনের মধ্যে পড়বে। আই এম ওয়েটিং ফর মাই ব্রাদার, ভাই এসে, ভাই একজন আছে তাই ব্রাদার, একে বেশি করে ব্রাদার ছিলাম। কি লিখলাম? আই এম ওয়েটিং ফর মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের অপেক্ষা করছি। ওকে, এই করার জন্য ডুইং টুইং লিখবা না, কারণ ওয়েট মানেই অপেক্ষা করা, এর মধ্যেই করা আছে, এক্সট্রা করে করার জন্য ডু লিখতে হবে না, বুঝতে পেরেছো? সো আই এম ওয়েটিং ফর মাই ব্রাদার। দেখো কত সহজ হয়ে গেল, তাই না? তাহলে এটা হলো আমাদের অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ রুল, সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। নেগেটিভ কি করব? শুধু নোট যুক্ত হবে। এর আগে কি বলেছিলাম? নেগেটিভের নোট কোথায় দিতে হবে? সবসময় আমি শুধু একটা টেন্সের জন্য বলিনি, 12খানা টেন্সের জন্য বলছি। প্রেজেন্টে 4টা, পাস্টে 4টা, ফিউচারে 4টা, প্রত্যেকটার জন্য বলছি নেগেটিভের নোট সবসময় সেই টেন্সের সাহায্যকারী ক্রিয়া ঠিক পরে বসবে। এটার সাহায্যকারী কি আছে? এম ইজ আর। ঠিক এরপরে নোট, এখানে জায়গায় নোট বলবে, তারপরে যেভাবে আছে সেভাবে থাকবে। আর বাংলায় তো না আছে, যেমন আমরা ফুটবল খেলতে যাচ্ছি, এখানে কি হবে? আমরা ফুটবল খেলতে যাচ্ছি না। সে বাজার থেকে আসছে, সে বাজার থেকে আসছে না। মুকেশ মিথ্যা বলছে, মুকেশ মিথ্যা বলছে না। সব জায়গায় নেক্সটে না লিখে দিবা। না লিখলে না এর ইংলিশ নোট, নোটটা কোথায় বসবে? এই হেল্পিং ভার্বের পরিবর্তে উই আর এইখানে বসে দিলাম। দেখো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, আমি আর বেশি কিছু লিখছি না। হ্যাঁ, দেখো শুধু আমি এইটা একটু মুছে দিয়ে এটাকে ক্লিয়ার লিখে দিচ্ছি। দাঁড়াও, এটা ক্লিয়ার করে দিই। দেখো নেগেটিভ, এইবার নেগেটিভ সেন্টেন্সের জন্য রুল দেখে নাও। সাবজেক্ট এম ইজ আর, এটা হলো হেল্পিং ভার্ব, ঠিক এরপরে নোট বসবে, এন্ড দেন ভার্বের সঙ্গে আইএনজি। কেন আইএনজি বসলো? কারণ এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। যে কোনো কন্টিনিউয়াস, নট অনলি ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, সবার জন্যই যখন দেখবো কন্টিনিউয়াস টেন্স আছে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করবে। ওকে, এন্ড দেন অবজেক্ট। বুঝতে পারলে? তাহলে এবার নেগেটিভ নোট হয়ে গেল। এবার দেখো এখানে যদি আমি এখানে না ইউজ করি, আমরা ফুটবল খেলতে যাচ্ছি, না না লিখলাম, তাহলে এই না এর জন্য নোট বসবে। এই না দিলে কি হয়ে গেল? এই না দিলে কি হয়ে গেল? এই না দিলে, এই যে নাটা যে দিলাম, এই না দিয়ে কি হলো? যদি আমি এখানে না লিখে দিই, এই না দিলে কি হলো? নেগেটিভ হয়ে গেল, তাই না? যখন বাক্যতে না থাকবে, সে কাজটা হচ্ছে না, তার না মানে নেগেটিভ, নেগেটিভ মানে নট, নোটটা বসবে কোথায়? হেল্পিং ভার্বে পড়ে। এবার দেখো সব এরকমই, উই আর, শুধু এখানে নোট দিয়ে দাও। এই যে সাবজেক্ট এম ইজ আর নোট, রুল দেখো, সাবজেক্ট এম ইজ আর নোট। সো উই আর নট গোয়িং টু প্লে ফুটবল, এখানে সি ইজ, সরি, এই এখানে ইজের পরে নট, মুকেশ ইজ, এই যে নট, আই এম নট। দেখছো কত কঠিন? কোন কঠিন আছে? অ্যাফার্মেটিভ নেগেটিভ বলতে গেলে একই,
শুধু নোটটা বসবে হেল্পিং ভার্বের পরে। আশা করি খুব বুঝছো ভালো মতন। এখন আমরা ইন্টারোগেটিভ করব, তাই না? আচ্ছা, ইন্টারোগেটিভে এটা ফটাফট লিখে নাও। কি বুঝলাম? নেগেটিভের নোট কোথায় বসবে? সাহায্যকারী ক্রিয়া পড়ে। আর সাহায্যকারী ক্রিয়া কোথায় থাকবে? সাবজেক্টের পরে। এটা একদম সব টেন্সের জন্য মাথায় রাখো, অ্যাফার্মেটিভ আর নেগেটিভে সাহায্যকারী ক্রিয়া সব সময় টেন্সের পরে থাকবে, সাবজেক্টের পরে থাকবে, এবং নোট নেগেটিভের ক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়া পরে থাকবে। ওকে, এখানে কোনো কনফিউশন আসবে না তোমাদের, বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা অ্যাফার্মেটিভ শিখলাম, নেগেটিভ শিখলাম, এবার ইন্টারোগেটিভ। মনে করো সিম্পল প্রেজেন্ট টেন্স পার্ট 1টা কি ছিল? ইন্টারোগেটিভের প্রশ্ন তো কি বলছিলাম, দু প্রকারের প্রশ্ন হয়। কি দিয়ে সবসময় প্রথমে লক্ষ্য রাখবো, কারণ কি এর উত্তর কখনো কখনো হে বানাতে হতে পারে, কখনো হে বানাতে নাও হতে পারে। তো যদি কি এর উত্তর হে বানাতে হয়, সেই ক্ষেত্রে কি এর জন্য কি ওয়ার্ড লিখবো? আরে বলো, তোমাদের সঙ্গে বলছি, কি এর সঙ্গে ওয়ার্ড লিখবো? লিখবো না, কারণ তার উত্তর হে বানাতে হলে আমরা কি এর জন্য ওয়ার্ড লিখবো না। তো কি এর জন্য কি লিখবো? কি এর কাজটা কে করবে? কি এর কাজটা হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া করবে। কোথায় লিখতে হবে তাকে? ঠিক সাবজেক্টের আগে। সাবজেক্টের আগে লিখলেই তোমার ওয়াটার লাগবে না, ওই সাহায্যকারী ক্রিয়াটা কি এর কাজ করে দেবে। তাহলে এখানে সাহায্যকারী ক্রিয়া কে আছে? এই তো এমিজার। এই এমিজারটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবা, এখানে এমিজার, তারপরে সাবজেক্ট, ভার্বে আইএনজি, অবজেক্ট। সিম্পল, বুঝতে পারলে? যদি কি এর উত্তর হে বানাতে হয়, তাহলে কি এর জন্য ওয়ার্ড লিখবো না, সাহায্যকারী ক্রিয়া প্রথমে লিখবো। কিন্তু যদি কি এর উত্তর হে বানাতে হয় নাই, হেতেও হচ্ছে না, নাতেও হচ্ছে না, তখন আমরা ডাব্লিউএস দিব। ডাব্লিউএস দিব প্রথমে, তারপরে সাহায্যকারী ক্রিয়া, তারপরে সাবজেক্ট, তাই না? আমি বারবার একই কথা বলে যাচ্ছি যে তোমরা এর আগে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে করাইছিলাম, দেখবা ওইখানে যেহেতু ভিডিও একটু লম্বা হচ্ছে, কারণ সেখানে আমি এক একটা স্টেপ, প্রথম ভিডিও ছিল, তাই আমাকে ওখানে প্রচন্ড এফোর্ট দিতে হয়েছিল বোঝানোর জন্য, যাতে আগে সমস্ত টেন্সগুলো ইজিলি বুঝতে পারো, তাই না? তাই ওটাকে বারবার দেখবে, ওখানে আরো ক্লিয়ার বোঝানো আছে। আর শুধু ওটা সিম্পল প্রেজেন্টের জন্য না, ওখানে যা কিছু বলেছি প্রত্যেকটা টেন্সের জন্য বলেছি। এখানেও বলছি, কিন্তু ওখানে একটু অতিরিক্ত বলা হয়েছে, বুঝে নিবে, ঠিক আছে? তাই আমি এখন ইন্টারোগেটিভের দুটো রুল লিখে দিচ্ছি। তার পরিচয়টা আগে লেখাই আছে, তবু আমি আরেকবার লিখে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ফটাফট করে নাও, ফটাফট ধামাধাম ধামাধাম। দেখো, তাহলে যেটা আমি বললাম আর কি, ইন্টারোগেটিভের দুটো পরিচয় আছে, পরিচয় নম্বর 1, পরিচয় নম্বর 2। একটা প্রশ্ন যার উত্তর সবসময় হে বানাতে হবে, সেই ক্ষেত্রে রুল আলাদা, এবং যেই প্রশ্নের উত্তর ইয়েস বানাতে হবে না, হে বানাতে হবে না, তার জন্য রুল আলাদা, তাই তো? আচ্ছা, দেখো ভালো মতো বুঝুন। তো এর আগে ভিডিওটা আমি এই পরিচয়টাই আবার লেখানো হয়েছে, যেটা আগে ছিল, আরেকবার লিখে দেওয়া হলো যাতে আর একটু ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? শোনো কি লেখা হয়েছে, দেখো এখানে কি এর উত্তর, মাথা রাখবা এটা শুধু কি দিয়ে, কি দিয়ে প্রশ্ন হয় তো, এই শুধু কিটাকে উদ্দেশ্য করে লেখা হলো। কি এর উত্তর যদি ইয়েস বানাতে হয়, মানে কি দিয়ে যদি প্রশ্ন করলাম, তার উত্তর যদি ইয়েস বানাতে হয়, তাহলে সেই কি এর জন্য হোয়াট, এই ডাব্লিউ, কি এর ইংলিশ তো হোয়াটই হয়, তাহলে সেই কি এর জন্য, সেই কি মানে যে কি দিয়ে উত্তর ইয়েস বানাতে হবে, সেই কি এর জন্য হোয়াট লিখতে হবে না। সাহায্যকারী ক্রিয়াকে মানে হেল্পিং ভার্বকে, সাহায্যকারী ক্রিয়াকে আমরা হেল্পিং ভার্ব বলি বা অক্সিলারি ভার্ব বলি, তাকে সাবজেক্টের ঠিক আগে লিখলেই সে ওয়াটের কাজ করবে। কি বুঝলাম? কি বুঝলাম? এক্সট্রা করে ওয়াট লিখতে হবে না। বাক্যতে যতগুলা বাংলা শব্দ থাকে প্রত্যেকের ইংরেজি লিখবা, ইংলিশ লিখবা, শুধু কি এর ইংলিশ লিখবা না। সেটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে পারি। সে কি স্কুলে যাচ্ছে, ছোট্ট বাক্য একটা, 1 2 3 4, মাত্র 4টা শব্দের একটা বাক্য, তাই না? সে ইংলিশ হি বা সি হবে, কি এর ইংলিশ হোয়াট হয়, স্কুল ইংলিশ স্কুলই হয়, বিদ্যালয় স্কুল, যেহেতু স্কুলে যাচ্ছে তাই টু স্কুল, যাচ্ছে ইংলিশ গো, আইএনজি দিলে গোয়িং হয়ে যাবে, এটাই তো। তাহলে প্রত্যেকটা ইংলিশ আমরা জানতে পারলাম। কিন্তু আগে দেখো এখানে কি দিয়ে প্রশ্ন হচ্ছে, তো সে কি স্কুলে যাচ্ছে, কি দিয়ে প্রশ্ন হচ্ছে। এবার দেখো এই কি এর উত্তরটা ইয়েস বানাতে হচ্ছে কিনা।
যদি মনে করো কেউ স্কুলে যাচ্ছে, আমি বললাম হ্যাঁ সে কি স্কুলে যাচ্ছে, তো ধরলাম। এবার যদি সে স্কুলে যাচ্ছে কি বলবে, হ্যাঁ যাচ্ছে। না গেলে সে না বলবে, তার মানে উত্তরটা ইয়েস বা নোতেই হচ্ছে। যেহেতু ইয়েস বা নোতে হচ্ছে, তাই আমরা কি এর জন্য ওয়াট লিখবো না, বাদ বাকি সবার ইংলিশ লিখে দিব। তাহলে যদি কি এর জন্য ওয়াট না লিখি, তাহলে কি এর কাজটা কে করবে? কাউকে তো করতে হবে, না হলে কি এর অর্থটা কে বুঝাবে এখানে? তাহলে কি এর ইংলিশটা যখন দেখবো ইয়েস বানাতে হচ্ছে, শুধুমাত্র যে টেন্সে করছি ওই টেন্সের সাহায্যকারী ক্রিয়াকে সাবজেক্ট লিখে দিয়েছি, সাবজেক্টের আগে লিখবো। সাবজেক্ট কে আছে এখানে, সে। সে ইংলিশ কি হয়, হি বা সি। হি বা সি এর আগে আমরা হেল্পিং ভার্বটা লিখে দিব। কিন্তু আগে সাবজেক্ট দেখবো, সাবজেক্ট দেখে বুঝবো, কারণ সাবজেক্ট অনুযায়ী তো হেল্পিং ভার্বটা বসবে। তো সাবজেক্ট যেহেতু হি আছে বা সি আছে, তার সঙ্গে কি বসবে, এমিডিয়ারের মধ্যে তারা তো একজন, হি বা সি একজন, তো তাহলে ইজ বসবে। তাহলে ইজটাকে আমরা কি করবো, ইজটাকে আমরা আগে লিখে দিব, ইজ লিখলাম, তারপরে সাবজেক্ট হি লিখলাম, বা তুমি সি লিখতে পারো। ঠিক আছে, দেখতে পাচ্ছ অ্যাফার্মেটিভ বা নেগেটিভ কি ছিল, হি এর পরে ইজ ছিল, হি ইজ বা সি ইজ। কিন্তু ইন্টিগ্রেটিভ কি চলে আসলো, ইজটা আগে, ইজ হি ইজ সি। ক্লিয়ার? এটাই পার্থক্য। সব সময় কোশ্চেন যখনই করবা, উত্তর ইয়েস বানাতে হোক বা না হোক, ইন্টারোগেটিভে চেঞ্জ করতে গেলে এই সেন্টেন্সকে তোমাকে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে লিখতেই হবে, না হলে ইন্টারোগেটিভ হবে না। ইজ হি বা সি, এবার ভার্বের সঙ্গে আইএনজি দাও, যাওয়া ইংলিশ গো, আইএনজি হবে গোইং, যাচ্ছে, কাজ চলছে, কন্টিনিউয়াস। ইজ হি গোইং কোথায়, টু স্কুল, তাহলে টু স্কুল এখানে কোশ্চেন মার্ক, কত ইজি। কোথায় পার্থক্যটা, শুধু হেল্পিং ভার্বটা সাবজেক্টে যায়। যদি ইজটা সাবজেক্টে পড়ে হতো তাহলে কি হইতো, হি ইজ গোয়িং টু স্কুল, তখন পুলিশ কোশ্চেন মার্ক হতো না। হি ইজ গোয়িং টু স্কুল মানে কি, সে স্কুলে যাচ্ছে, কোনো প্রশ্নই হলো না। হি ইজ গোয়িং টু স্কুল, এটা অ্যাফার্মেটিভ বাক্য। কিন্তু যখনই তুমি হেল্পিং ভাবটা সাবজেক্টের আগে নিয়ে আসবা, ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে, তখনই এটা কি এর কাজ করবে, এই এমিটারটা কি এর কাজ করলো, ওয়াটার কাজ করলো, এক্সট্রা ওয়াটার লিখতে হবে না, এটাই ওয়াট। মাথা রাখবে, যখনই হেল্পিং ভাব দিয়ে বাক্য শুরু হবে, সবসময় তার উত্তর ইয়েস বানাতেই হবে। ওকে, বা এটাকে এইভাবে বুঝো, যদি কি এর উত্তর ইয়েস বানাতে হয়, তাহলে তোমার কি এর জন্য ওয়াট লিখতে হবে না, শুধু সাহায্যকারী ক্রিয়াকে সাবজেক্ট আগে লিখতে হবে। এটাকে একদম লেখে লেখে মুখস্থ করে নিবা। এরপরে ভিডিওতে যখন করবো আমরা ইন্ডোকেটিভ, তখন আর পরিচয় লিখবো না এই দুটো, কারণ এই দুটা বারবার একটাই জিনিস, তাই না? আচ্ছা, এবার গেল একটা। এবার 2 নম্বর দেখি। এবার দেখো কি এর উত্তর বা কোন প্রশ্নের উত্তর। কোন প্রশ্ন মানে, যদি কি দিয়ে প্রশ্ন হলো সেটা, বা কি দিয়ে নাও হতে পারে, কেন দিয়ে হলো, কোথায় দিয়ে হলো, কাকে, কেমন ভাবে, কতগুলি, কখন, এটাও তো দিয়ে প্রশ্ন হয়। শুধু কি দিয়ে কোথাও হবে না। এটা 1 নম্বর রুলটা শুধু কি এর জন্য ছিল, কিন্তু 2 নম্বর রুলটা কি এর জন্য আছে, প্লাস যতগুলো WH মেম্বার্স আছে, WH ওয়ার্ড, যে কোনো শব্দ দিয়ে প্রশ্ন হোক না কেন, যদি তার উত্তর ইয়েস বা নোতে না হয়, এইবার কিন্তু ইয়েস বা নোতে হবে না। আগেরটার মধ্যে কিন্তু ইয়েস বা নোতে হয়, ইয়েস বা নোতে ছিল, ইয়েস বা নোতে ছিল বলে আমরা কোনো WH ওয়ার্ড আনি নাই, শুধু হেল্পিং ভাব দিয়ে কাজটা চলাই দিলাম, ওটাই রুল। কিন্তু এখানে ইয়েস বা নোতে উত্তর হবে না, সুতরাং সেই ক্ষেত্রে তোমাকে এইবার কিন্তু এই কি এর জন্য ওয়াট লিখতেই হবে। যদি কি দিয়ে প্রশ্ন হয় তাহলে ওয়াট লিখবো, যদি কি দিয়ে না হয়, অন্য কোনো ওয়ার্ড থাকে, কোথায়, কেমন, কাকে, তাহলে তাদের ইংলিশে লিখবো, ওদেরকে আমরা WH ওয়ার্ড বলি। ওই জন্য আমি লিখেছি এখানে কোনো প্রশ্ন, কি দিয়ে বা কোনো প্রশ্ন মানে, কোনো প্রশ্ন মানে যে কোনো ওয়ার্ড দিয়ে, WH ওয়ার্ড দিয়ে যদি হয় তাকে WH বলবো। ঠিক আছে, তার মানে যে শব্দ দিয়ে প্রশ্ন হবে এবং তার উত্তর কোনোদিন ইয়েস বা হতে হবে না, তাকে আমরা WH ওয়ার্ড বলবো। ওকে, দেখে নিবা এর আগে ভিডিওটার মধ্যে। সেই WH ওয়ার্ড কোথায় লিখবো, সাহায্যকারী ক্রিয়ার ঠিক আগে লিখবো, এই যে বারবার বুঝাচ্ছি। এবার ইন্টারোগেটিভের সাহায্যকারী ক্রিয়া কোথায় বসে, এখনই বললাম, সবসময় সাবজেক্টের ঠিক আগে বসবে। ঠিক, এবার যদি WH দিতে হয় তাহলে কোথায় বসবে WH ওয়ার্ড, সেটা সাহায্যকারী ক্রিয়ার আগে বসবে। তার মানে কি হলো রুলটা, রুলটা দাঁড়ালো, রুলটা আমি লিখে দিই এখানে। দেখো রুলটা তোমরা এখানে এখানে রুলটা লিখে দিচ্ছি। হ্যাঁ, সবার প্রথমে WH, তারপরে হেল্পিং ভার্ব MS, আর
তারপরে সাবজেক্ট এন্ড দেন ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি এন্ড দেন ফাইনালি অবজেক্ট দিয়ে কোশ্চেন মার্ক। দেখলে হল না? এই দেখো এইটুক কিন্তু তোমরা আগে থেকে পরিচিত হয়ে গেছো। এই যে প্রথম রুলের মধ্যে প্রথমে দেখো এই যে এম ইজ আর সাবজেক্ট ভার্ব নিয়ে এই যে এম ইজ আর সাবজেক্ট এইটুকু দাও তাহলে এটা কার জন্য? এটা কি এর উত্তর এস বানানো হওয়ার জন্য এইটুকু আসবে। কিন্তু যখনই কি এর উত্তর এস বানাতে হবে না বা যে কোনো প্রশ্ন উত্তর এস বানাতে হবে না তখন আমরা ডাব্লিউ ইউজ করবো এই এম ইজ এর আগে দিয়ে দেবো। তারপরে কি বুঝলাম? আগে ডাব্লিউ এইচ, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। শুধু এই টেন্সের জন্য না, সব টেন্সের জন্য এই চাই। যখনই দেখবো কি উত্তর এস বানাতে হচ্ছে শুধু সেই টেন্সের সাহায্যকারী ক্রিয়া আমরা সাবজেক্টের আগে লিখে দিব। আর যখন দেখবো ডাব্লিউএইচ, তাই ডাব্লিউএইচ লিখে তারপরে হেল্পিং ভার্ব দিব। একই জিনিসটাকে বুঝো, মুখস্থ পড়ে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করতে হবে না, কিন্তু বুঝতে হবে। আমার সাথে বুঝো। ক্লিয়ার? তাহলে বাক্য বানাই। তোমরা এখানে কি খাচ্ছ? এখানে সরি, তোমরা এখন কি খাচ্ছ? এখানেও দিতে পারো, প্রবলেম নাই। তোমরা এখন কি খাচ্ছ? খাচ্ছ মানে কাজটা এখন চলছে। কি খাচ্ছ? এবার যে প্রশ্ন করা তুমি এখন কি খাচ্ছ, উত্তর কি দিবে? হ্যাঁ। এবার কি হে বানাতে হবে? না, কখনো হবে না। এখানে তোমাকে বলতে হবে, তোমাকে উত্তর দিতে হবে যে তোমার খাওয়ার কি ভ্যারাইটিস রয়েছে। কি খাচ্ছ? দই, চিরা, রুটি, হোয়াট, তাই না? ইউ হ্যাভ টু ডিটেলস ইউর অ্যান্সার দ্য ভ্যারাইটিস অফ ইউর ফুড। ওকে, সো তোমরা এখানে কি খাচ্ছ? সরি, তোমরা এখন কি খাচ্ছ? এই বারবার এখানে আসছে, এখানে লিখে দিব। যাক, তোমরা এখন কি খাচ্ছ, তো এখানে কি এর উত্তর এস বানাতে হচ্ছে না। তাহলে এইবারে কি এর জন্য আমাকে হোয়াট লিখতে হবে। কি বলেছিলাম? এটা ছিল কি এর উত্তর এস বানাতে হয়েছিল বলে কি এর জন্য হোয়াট লাগে নাই। এবার কি এর উত্তর এস বানাতে হচ্ছে না, সেই জন্য হোয়াট লিখতে হলো। তাহলে কি লিখলাম আমরা? হোয়াট কেলো। তারপরে দেখো হোয়াটের উপর কি আছে? এম ইজ আর সাহায্যকারী ক্রিয়া। কাকে দেখে দিব? সাবজেক্টকে। সাবজেক্ট কি আছে? তোমরা। তোমরা ইংলিশ তো ইউ হয়, তো ইউ এর সঙ্গে কি বসবে? এম ইজ আর, অফকোর্স আর বসবে। কোথায় বসবে? ইউ এর পরে না আগে? আগে বসবে, কারণ ইন্টারোগেটিভে সবসময় সাবজেক্ট আগে বসে। আর ওয়াটার, তারপরে সাবজেক্ট ইউ। ওয়াটার ইউ, ভার্বের সঙ্গে আইএনজি কি ছিল? খাচ্ছ। ইটিং। হোয়াট আর ইউ ইটিং? এখন। এখন ইংলিশ কি হয়? নাও। কোশ্চেন মার্ক। হোয়াট আর ইউ ইটিং নাও? হোয়াট আর ইউ ইটিং নাও? ওকে, যদি সে থাকতো তো হোয়াট ইজ সি বা হোয়াট ইজ হি ইটিং নাও। যদি থাকতো আই, তো হোয়াট এম আই ইটিং নাও। নিজেই খাচ্ছি, নিজে জিজ্ঞাসা করছি। ওকে, এবার রাম স্কুল থেকে কোথায় যাচ্ছে? দেখো এখানে কোথায় দিয়ে প্রশ্ন হচ্ছে, দেখে নেবা আগে কোন শব্দ দিয়ে প্রশ্ন হচ্ছে, কোথায় দিয়ে। এদের ইংলিশ, এদের অ্যান্সার কখনো হে বানাতে হয় না। শুধু ক্রিয়ার ক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে, তার উত্তর কখনো হে বানাতে হতে পারে, নাও হতে পারে। কি থাকলে তুমি একটু চিন্তা করবা, চিন্তার বিষয় সেখানে। কিন্তু যদি থাকে কোথায়, কেন, কাকে, কতগুলি, কেমন ভাবে, কখন, এইসব থাকলে তোমাকে আর ভাবতে হবে না। ওদেরকে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড প্রথমে লিখতে হবে, কারণ এটা ডাব্লিউএস ওয়ার্ড ফ্যামিলি দিয়ে বিলং করে। ওকে, কোথায় ইংলিশ কি হবে? হোয়ার। তারপরে এম ইজ আর, আবার কাকে দেখে দিব? সাহায্যকারী ক্রিয়া। সবসময় সাবজেক্ট কি? রাম। তো নাম আছে, কটা নাম? একটা নাম, তাহলে ইজ বসবে। হোয়ার ইজ রাম। তারপরে যাচ্ছে, গোয়িং। আইএনজি কেন বসলো? তো ওটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মিন্স ভার্ব সঙ্গে আইএনজি। দ্যাটস ইট। হোয়ার ইজ রাম গোয়িং? স্কুল থেকে। স্কুল ছাড়তেছে, থেকে মানে আলাদা হচ্ছে, থেকে মানে তো ফ্রম। হোয়ার ইজ রাম গোয়িং ফ্রম? স্কুল। চলো, বুঝতে পারো তাহলে? ইন্টারোগেটিভ খুব সুন্দরভাবে বুঝে গেলা। যখন উত্তর ইয়েস বানাতে হবে আমরা সেই ক্ষেত্রে কোনো ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব না, শুধুমাত্র হেল্পিং ভার্ব সাবজেক্ট জায়গায় দিব। সেই হেল্পিং ভার্বটাই কি এর কাজ করবে, এক্সট্রা কোনো ওয়ার্ড দেওয়ার দরকার নেই। কিন্তু যখন দেখবো কি এর উত্তর ইয়েস বানাতে হচ্ছে না, তখন তো কি এর জন্য ওয়ার্ড লিখতে হবে। ক্লিয়ার? চলো এটাকে বারবার দেখো, ভিডিওটাকে খাতায় লেখো। এরপরে যে পার্ট 3 হবে সেটা তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি বারবার কথা বলে যাচ্ছি, টেন্সটাকে খুব স্ট্রং করো, তাহলে তুমি আগে সব কিছু বুঝতে পারবে। ঠিক, এটা টেন্স, অনেক কিছু শেখার আছে এখন। ওকে, দেখো বারবার। আমি আবার নেক্সট ভিডিও থেকে নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই। থ্যাংক ইউ।